আলুলা চেনা দুনিয়ার বাইরে যেন এক অচিন জগৎ। বিস্তীর্ণ মরু অঞ্চলের অদ্ভুত ভূপ্রকৃতি, আজব আকৃতির অজস্র পাহাড় আর রহস্যময় এক একটি প্রাচীন নিদর্শন যেন হার মানায় কল্পনাকেও। এটি আসলে দুনিয়ার কোনো জায়গা মনে হচ্ছে না, মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে চলে এসেছে। দেখুন সামনের দৃশ্য দেখুন। এখানকার এই হেগরা এলাকাতেই ছিল সামুদ জাতিগোষ্ঠীর বসবাস। আল্লাহর আদেশ অমান্য করায় যাদের উপর নেমে এসেছিল গজব, তারা ধ্বংস হয়ে গেলেও এখনো রয়ে গেছে আস্ত পাহাড় কেটে তৈরি করা তাদের সমাধিসৌধগুলো। আলুলা ওল্ড টাউন যেন এ অঞ্চলের প্রাচীনত্বের আরেকটি জ্বলন্ত নিদর্শন। সারি সারি মাটির বাড়ি আর সরু গলিপথ যেন নিয়ে যায় কয়েকশো বছর পেছনে। খুবই ভালো লাগলো এরকম পুরনো দিনের পুরনো সবকিছু দেখতে পেরে। সৌদি আরবের ভেতরে অবস্থিত এই অদেখা অঞ্চল ঘিরে পর্যটকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। শুধু প্রাচীন নিদর্শনই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও প্রবলভাবে টানছে ভ্রমণ পিপাসুদের। বিজ্ঞানীরা বলছেন বহুকাল আগে এই অঞ্চলটি ডুবেছিল পানির নিচে, আর এ কারণে এখানকার পাহাড়গুলো পেয়েছে এমন অদ্ভুত আকৃতি। এর মধ্যে এই এলিফ্যান্ট রক হয়ে গেছে বিখ্যাত এক আইকনিক নিদর্শন। শুধু প্রকৃতির খেয়ালি সৃষ্টিতেই মন ভরেনি সৌদিয়ানদের, তাই তো মরুর বুকে তারা গ্লাস দিয়ে তৈরি করেছে বিস্ময়কর এই স্থাপনা। এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মিরর বিল্ডিং। বন্ধুরা, সৌদি আরবের আলুলার বিস্ময়কর নিদর্শনগুলো একে একে তুলে ধরবো আপনাদের সামনে। প্রথম পর্বেই দেখাবো এখানকার প্রাচীন বসতির পাশাপাশি সেই এলিফ্যান্ট রক। সৌদি আরবের মদিনা শহর থেকে রওনা দিয়ে আমরা ছুটে চলেছি আলুলা শহরের দিকে। এই পথের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। মরুভূমির বুক চিরে নির্মিত প্রশস্ত রাজপথ ধরে চলতে চলতে দেখে নিচ্ছি ধুধু প্রান্তর আর গ্রামগুলো। মদিনা প্রবাসী ছোট ভাই রাসেল নিজেও ভ্রমণ পিপাসু, তাই তো এই ভ্রমণে তার গাড়ি পেয়ে বেশ ভালো লাগছে। আলুলার বিস্ময়কর নিদর্শন আর সৌন্দর্যের কথা এত শুনেছি যে এটি আমার কাছে রীতিমতো একটি স্বপ্ন রাজ্য। চলতে চলতে আমরা আলুলা শহরের কাছাকাছি চলে এলাম। এখানে যে বিমানবন্দর রয়েছে আগে থেকে আমি জানতাম না। একটি বিমান সবেমাত্র অবতরণ করেছে এখানে, পার্কিং এর জন্য এগিয়ে যাচ্ছে টার্মিনালের দিকে। বিমানবন্দর পার হওয়ার পর থেকে অদ্ভুত আকৃতির পাহাড়গুলো দৃষ্টিগোচর হতে শুরু করলো। এবার আমরা প্রবেশ করলাম আলুলা শহরে। শুরুতেই বলে রাখি, আলুলা সৌদি আরবের সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে সবচেয়ে সস্তা হোটেলে থাকলেও প্রতি রাতের জন্য গুনতে হবে নিদেনপক্ষে 8 থেকে 10,000 টাকা। এই শহরের ভেতরেই রয়েছে বেশ কিছু খেজুরের বাগান। শহরে প্রবেশের পরই রাসেল আমাদের নিয়ে এলো আলুলার একটি প্রসিদ্ধ রেস্টুরেন্টে, যেখানে কর্মরত রয়েছেন তারই বন্ধু নূর ভাই। আপাত দৃষ্টিতে এটিকে একটি খেজুরের বাগান বলে মনে হবে, কিন্তু আদতে রেস্টুরেন্ট। আসলে একটি প্রাচীন বসতির ধ্বংসস্তূপের উপর বসানো হয়েছে দাইমুমাহ নামের এই রেস্টুরেন্টটি। শুনলে অবাক হবেন যে গতকাল এখানে খেতে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মা। তিনি সপরিবারে এই মুহূর্তে আলুলাতেই অবস্থান করছেন। এই রেস্টুরেন্ট তথা প্রাচীন বসতি এলাকা ঘুরে শেষ বিকেলে আমরা বিখ্যাত এলিফ্যান্ট রক দেখতে যাব সবাই একসাথে। 200 বছরের পুরনো খাদ। এখানে পানি জমা থাকতো, মানুষ এসে এখান থেকে পানি নিয়ে যেত, সেটি সংরক্ষণ করা হচ্ছে এখানে। এখানে দেখুন, এটি আলুলার অতি প্রাচীন একটি
পানি সংরক্ষণাগার। এটি প্রাকৃতিক উপায়ে এইসব গর্তে পানি জমা থাকতো। দেখুন এই যে ওয়ালটা দেখুন, এই গর্তের অনেক পুরাতন। আর এই যে গর্তগুলো দেখছেন, এরকম বেশ কিছু গর্ত এখানে রয়েছে। তার মধ্যে এটি নাকি অনেক পুরনো। এই গর্তে যে পানিগুলো থাকতো সেগুলো এখান থেকে তুলে মানুষ খেত। মানুষের পাশাপাশি তারা এখান থেকে ক্যানেল করে এই পানিগুলো তাদের সেচের কাজে লাগাতেন। বিশেষ করে খেজুর বাগানে পানি দিতেন। এর পাশাপাশি তারা এই পানিগুলো দিয়ে বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ফসল উৎপাদনের কাজে, মোট কথায় তারা এটি ব্যবহার করতেন। এখন এটি সংরক্ষণ করা হচ্ছে মানুষের দেখার জন্য, যে প্রাচীন সময়ে এই সৌদি আরবের আলুলা অঞ্চলের মানুষ এই কূপগুলোকে বা এই গর্তগুলোকে বা এই খাদ বা খন্দকগুলোকে কিভাবে তারা কাজে লাগাতেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কূপগুলো দেখছেন বা খাদগুলো দেখছেন, এই খাদ থেকে টানেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি তারা নিয়ে যেতেন দূরে দূরে। এটি হচ্ছে আশ্চর্যের বিষয়, কিভাবে তারা টানেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি নিয়ে যেতেন। এই গাছগুলো আছে না, এগুলার 5-6টা কাহিনী আছে। এর মধ্যে মানে শিওর কোনো কাহিনীটা কেউ বলতে পারে না। এর মধ্যে সবচেয়ে উপরে যে কাহিনীটা হচ্ছে, এটা হচ্ছে আগে যারা চাষবাস করতো ওরা নাকি জিনের কিছু তাণ্ডব দেখছিল এখানে। 2 ফ্যামিলি জিন নাকি এখানে ঝগড়া লাগছিল। 2 ফ্যামিলি জিন ঝগড়া লাগার পরে মানে অতি রাগান্বিত হয়ে গেছিল। রাগার পরে ওই যে এরা নাকি রাগিয়া আগুন ধরাই দিছিল। এটা হচ্ছে মানে যেটা ফেমাস কাহিনী আর কি। আচ্ছা, প্রচলিত আছে এটা? প্রচলিত আছে। এই সামনে আরো একটি কূপ দেখতে পাচ্ছেন, অনেক গভীর ছিল নাকি এই কূপ। এই কূপ থেকেও পানি উত্তোলন করে তারা কৃষি কাজ থেকে শুরু করে মানুষের খাবার জন্য কিন্তু এই কূপ থেকে নেওয়া পানি তারা ব্যবহার করতেন। দেখুন এই স্থাপনাগুলো দেখুন, কূপ দেখাচ্ছি তার আগে এখানকার এই স্থাপনাগুলো দেখলেই অবাক হতে হয়, কত প্রাচীন দেখুন, ক্ষয়ে ক্ষয়ে গেছে। আর পাশেই এই যে কূপ, আর এই কূপ থেকে পানি তোলা হতো এদিক দিয়ে। আমি এখানকার ইতিহাস পড়ে যেটি জানলাম যে এখান থেকে পানি তোলার জন্য তারা ঘোড়া, গাধা অথবা অনেক মানুষ একসাথে এখানে পানি তোলার জন্য কোনো পাত্র নিচে নামিয়ে দেওয়া হতো। তারপর রশি দিয়ে টেনে অনেকগুলো ঘোড়া একসাথে বা অনেক মানুষ একসাথে ঠিক এই দিক দিয়ে টানতেন। টানার ফলে কিন্তু এই চাকা ঘুরে উপরে উঠে আসতো পানি, তখন তারা সেই পানিগুলো সংগ্রহ করতেন। এভাবেই এখানে পানি সংগ্রহ করা হতো। এই যে এখানে একটি ছবি দেয়া রয়েছে, আপনাদেরকে যদি আমি দেখাই বুঝতে পারবেন যে কত প্রাচীন একটি কূপ। আর এই কূপ থেকে পানি কিভাবে তোলা হতো সেই পুরাতন একটি ছবি দেখুন, যে এভাবেই যে দেখুন 2টি ঘোড়া দিয়ে পানি এখান থেকে তোলা হচ্ছে, সেই ছবি কিন্তু রয়েছে। আর সামনেই কিন্তু সেই জায়গাটি দেখুন, এই দিক দিয়ে কিন্তু ঘোড়া দিয়ে তারা টেনে তুলতেন পানি। আর কূপ এখন এই পর্যায়ে রয়েছে, নিচে কিন্তু পানি আর দেখা যায় না, অনেকটাই পূরণ হয়ে গেছে। অনেক পুরাতন কূপ এগুলো, এখানে আরো 3-4টা কূপ আছে। এই কূপ থেকে পানি তুললে কিছু কূপ থেকে পানি তুললে খেজুর গাছের পানির চাষের কাজ করতো। আর কিছু কূপ থেকে পানি তুললে ওরা ওট আর ছাগল ছিল, ছাগলের জন্য ওটের জন্য পানি সংরক্ষণ করত। আর কিছু কূপ থেকে নিজেরা খাওয়ার জন্য পানি সংরক্ষণ করতো। ঠিক আছে, গরম আর শীতকালের পানির টেম্পারেচারও চেঞ্জ হয়ে যেত এই কূপ থেকে। এই আশপাশে কিন্তু এই কূপকে কেন্দ্র করে বসতি ছিল। দেখুন, 1-2টি নয়, অনেক বাড়িঘর এখানে ছিল। দেখুন প্রত্যেকটা বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই ধ্বংসস্তূপগুলো কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে কত প্রাচীন একটি জনবসতি ছিল এই কূপকে কেন্দ্র করে আলুলার এই জায়গাটিতে। খুবই একেবারে প্রাচীন একটি জায়গা। সত্যি এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। বন্ধুরা দেখুন, একটি প্রাচীন জনবসতি দিয়ে হাঁটছি, সত্যি একটা অদ্ভুত অনুভূতি। এখানে একটা সময় মানুষজন বসবাস করতেন। এই যে ঘর দেখতে পাচ্ছেন, কত ছোট্ট ঘর,
এসব ছোট্ট ছোট্ট ঘরেই তারা থাকতেন। কি অদ্ভুত মাটির সেই বাড়িগুলো। এই যে এখন রাসেল, পর্যন্ত এদিকে তাদের যে আগে। চলাচলের রাস্তা রয়েছে, এই যে বাউন্ডারি ওয়াল রয়েছে, দেখুন এদিক দিয়েই কিন্তু চলে গেছে একবারে দূর পর্যন্ত। আর এটাই হচ্ছে বসতি এইদিকে, আর ও পাশে হচ্ছে কূপ। এই যে দেখুন এখানে কিন্তু চাষাবাদও করেন মানুষ। সে প্রাচীন আমল থেকে এখানে কূপ দিয়ে আগে থেকেই চাষাবাদ করা হতো। আর এই যে দেখুন ঢেঁড়স, ভেন্ডি। ভাই কি বাংলাদেশি নাকি? ও বাংলাদেশি না, সম্ভবত পাকিস্তানি হয়ে থাকবেন তারা। এই যে ইয়ামেনে, ইয়ামেনে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। তারা এই যে চাষের জমিতে কাজ করছেন, ঢেঁড়স চাষ করা হয়েছিল। আর এইসব জায়গা থেকে দেখুন তারা ঘাসগুলো অপসারণ করছেন, আবার কোনো কিছু চাষাবাদ করা হবে এখানে। খুবই ভালো লাগছে যে এমন একটি জায়গা, এই সৌদি আরবের এই মরুভূমির এলাকায় অধিকাংশ জায়গায় তো অনুর্বর, কিন্তু এমন একটি জায়গায় এসেছি যেটি প্রাচীনকাল থেকেই যেখানে শাক সবজি বা ফলমূল বা এই চাষাবাদের যে ফসলগুলো সেগুলো উৎপাদন হতো, এখনও হয়ে যাচ্ছে। প্রাচীন সেই সময়কার পথ। ওয়ালগুলো কোথাও ভেঙে গেছে, কোথাও রয়েছে। বাউন্ডারি ওয়ালগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা দিয়ে রেখেছেন। এটি হাঁটা চলাফেরা করার রাস্তা। এই ওয়ালের পাশেই কিন্তু এই যে বসতিগুলো। কি দারুণ, কি পুরাতন বসতি। এখন আর কেউ নেই এখানে। এই বসতিতে ঢোকার জন্য এই যে গেট রয়েছে দেখুন, এরকম গেট দিয়ে কিন্তু বসতিতে ঢুকে যাওয়া যাবে। দেখুন ওফ, দেখুন পুরাতন বাড়ির দরজা দেখুন। এই যে দরজা, আর এই দরজার পাল্লাটি দেখুন ক্ষয়ে গেছে। এই পাল্লাটিও সম্ভবত খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। কিভাবে ক্ষয়ে গেছে, ঘুণে ধরেছে, সেভাবেই কিন্তু তারা রেখে দিয়েছেন। এটাই ভালো লাগছে যে দেখুন এই দুই পাশে পাথর, আর পুরো দেয়ালটি হচ্ছে মাটির। আর এখানে খেজুর কাঠের সংমিশ্রণে এই দরজাটি তৈরি ছিল। দেখুন এটি খিল আর কি, দরজা আটকে দেওয়ার জন্য। আর ভিতরের অবস্থাটা একটু দেখি। এই যে বাড়িটি, এটি সম্ভবত দোতলা একটি মাটির বাড়ি সৌদি আরবের সেই সময়ের। কি আশ্চর্য কথা, কি দারুণ, অনেক বড় একটি বসতি এটি। সুরভিও দেখছে, এই যে দরজা হাত দিয়ে দেখছে, দেখবেই না কেন, অদ্ভুত লাগছে। দেখুন ওটা যে ওই দরজাটি যেমন ক্ষয়ে গেছে একবারে পুরোটা, এটা কিন্তু ক্ষয়ে যায়নি। এটি খেজুরের কাঠ, এই যে বোঝাই যাচ্ছে খেজুরের কাঠ দেখুন। আর এই যে খিলটা এখানে আরও ভালোভাবে বোঝা যায়। এই খিলটা গিয়ে পাথরের সাথে এখানে আটকে যাবে। ওই যে দেখুন পাথর, এই পাথরের সাথে আটকে যাবে দরজা খোলার। কত মোটা খিল এখন পর্যন্ত রয়ে গেছে, যে লোহার পেরেক মারা রয়েছে, সেই সময় লোহার ব্যবহার ছিল। অদ্ভুত অদ্ভুত বাড়ি, অদ্ভুত দরজা, আর এই জনপদ একের পর এক, কোনটা দেখবো আর কোনটা দেখবো না। দেখুন এই দরজাটিও একবারে ক্ষয়ে ভেঙে গেছে। আলুলার এই পুরাতন জনবসতি সত্যি আমাকে মুগ্ধ করেছে। আর ওই পাশে দেখুন সিঁড়ি উঠে গেছে পাথরের, একবারে পাথর বসিয়ে বসিয়ে দোতলায় উঠে গেছে। আমি আগে যেটি ধারণা করেছিলাম যেটি দোতলা, সত্যি সত্যি এটি দোতলা। আর এই যে ছোট্ট একটি জানালা দেখুন, দোতলাটি দেখুন ভেঙে পড়ে গেছে, এখন রীতিমতো ধ্বংসস্তূপ। এখানেই কত মানুষ বসবাস করতেন। এই তো বিড়াল একটা লাফ দিয়ে চলে গেল। তো কি একটা পথে হাঁটছি, গলিপথ। অদ্ভুত এক ইতিহাসের পথে হাঁটছি। সৌদি আরবের প্রাচীন এক জনপদ এই
আলুলা এলাকার। দেখুন এটি আবার আমার দেখে মনে হচ্ছে 3 তলা নাকি, না 2 তলায়। দেখুন কি অবস্থা, ভেঙে চুরে গেছে। এখন আর কেউ নেই মানুষ, কিন্তু বাড়ি ঘর ঠিকই রয়েছে। এই বাড়ির ভিতরে না ঢুকে আমি পারছি না, জানি না দেয়াল ভেঙে পড়বে কিনা, কিন্তু ঢুকলাম, দেখি কেমন, একটু দেখা দরকার। ছোট্ট একটি ঘরের সাথে পার্টিশন দেওয়া রয়েছে। এটি কি কাজে ব্যবহার করা হতো এই রুম আমি জানি না, কিন্তু একটু অদ্ভুত লাগছে। এর সাথে সরাসরি একটি দরজা রয়েছে, যেটি খেজুর পাতা দিয়ে বন্ধ করা রয়েছে। আর পুরনো যে দরজা ছিল সেটি শুধু চৌকাঠ রয়েছে, এর পাল্লাটি আর নেই, ভেঙে চুরে বা ক্ষয়ে গেছে সব কিছু। আর একেবারেই অন্দরের রুমে যদি ঢুকি, এই যে এইদিকে, ও সিঁড়ির অবস্থা দেখুন। এখানকার সিঁড়িগুলো পাথরের তৈরি সিঁড়ি, সেই সিঁড়ির কি অবস্থা, হায় হায় ভেঙে পড়ে গেছে। যেটুকু অবশিষ্ট রয়েছে যে কোনো মুহূর্তে ধুরমুর করে পড়ে যেতে পারে। দেখুন প্রাচীন আমলের একটি সিঁড়ি, কি অবাক করা বিষয়। কি দেখছি তারা কিভাবে এসব তৈরি করতেন আর কিভাবে কেমন জায়গায় বসবাস করতেন। সত্যিই এটি দারুণ একটি আগ্রহের বিষয়, আর সেই আগ্রহকে দমিয়ে রাখা কঠিন। এখানে এলে চোখ ভরে দেখতে ইচ্ছে করছে যে সৌদি আরবের এইসব জায়গায় প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করতেন এসব বাড়িতে, যেখানে কেউ থাকেন না, কিন্তু মানুষ এসব দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে সব দেয়াল ভেঙে পড়ে যেতে পারে। আমি এখানে এসেছি, এখন ভয় করছে, সত্যি সত্যিই ভয় করছে। দেখুন দরজার কি অবস্থা, এখানে আমার এক মুহূর্ত দাঁড়াতে চাই না, চলে যেতে চাই। দেখুন এটি পড়ে যেতে পারে যে কারো উপরে, যেভাবে এগুলো ভেঙে পড়ছে। আমি ফিরে যাচ্ছি। এখানেও একটি সিঁড়ি রয়েছে, দেখুন দোতলায় ওঠার। এই সিঁড়িটি আর অবশিষ্ট নেই উপর পর্যন্ত। এই যে দেখুন, এভাবেই উপরে উঠে যেত, এই উপরে উঠে গেছে। এখানেই মানুষজন দোতলায় থাকতেন। কত বড় খেজুরের বাগান দেখেছেন। এই খেজুরের বাগানটাকেই তারা যেমন কাজে লাগিয়েছেন, এর পাশাপাশি এখানে যে পুরাতন বসতি, সেই বসতি দেখার ব্যবস্থা রেখেছেন, তারা নষ্ট করেননি। এটা দারুণ একটা ব্যাপার। এই যে দেখুন তাদের গবাদি পশুগুলো, এই বসতির মানুষজন এখানে চড়াতেন। এখনও এরকম একটি জায়গা পর্যটকদের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। অনেক ছাগল দেখতে পাচ্ছি এখানে, দুম্বা দেখতে পাচ্ছি, উঁটু সেই সময় চড়ানো হতো, একটি ছবিতে আমি দেখলাম। ডাইমোমা রেস্টুরেন্ট ও প্রাচীন বসতি দেখে এবার আমরা রওনা দিলাম এলিফ্যান্ট রক দেখতে। বিখ্যাত সেই রক দেখে সন্ধ্যার পর উঠব হোটেলে। বন্ধুরা পড়ন্ত বিকেলেই আমরা রওনা দিয়েছি, আর বিকেল থেকেই কিন্তু দেখা যায় এলিফ্যান্ট রক, মানে খুলে দেওয়া হয়, দূর থেকে দেখতে পাবেন। একেবারে কাছে গিয়ে ছুঁয়ে দেখতে হলে বিকেলেই যেতে হবে। আর ছুঁয়ে দেখব যখন, একা দেখব কেন, এখানে এসে যে ভাইদের পেয়েছি বাংলাদেশি, দেখুন সবাইকে একবারে গাদাগাদি করে গাড়িতে উঠেছি। বেশি হয়ে গেছে, পুলিশ দেখলে ঝামেলা করতেও পারে। যাই হোক, একসাথে সবাই যাচ্ছি, এটাই আনন্দের বিষয়। এই যে আমার পাশে রয়েছেন শফিক ভাই, এখানে 5 বছর ধরে রয়েছেন, তিনি গাইডের কাজও করেন। নূর ভাই রয়েছেন এই যে, আর এটা হচ্ছে ইব্রাহিম ভাই। আর এই দুইজন, নূর ভাই এবং ইব্রাহিম ভাই হচ্ছে এই যে আমাদের ছোট ভাই রাসেলেরই বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। আর রয়েছে আমার বউ সুরভি, সে সামনে বসে আছে। সে খুব এক্সাইটেড যে এলিফ্যান্ট রকটা দেখবে। বহু দিন ধরেই তো সে ইউটিউবে দেখছে বা বিভিন্নভাবে ছবিতে দেখছে। ডাইমোমা রেস্টুরেন্ট থেকে বেরোনোর আগে আমরা ড্রেস চেঞ্জ করে নিই, যাতে সন্ধ্যা পর্যন্ত স্বস্তিতে ঘুরতে পারি। আলুলা সত্যি অন্যরকম এক জায়গা। ইউরোপিয়ান আমেরিকান পর্যটকরা এখানে আসতে শুরু করেছেন বেশ কয়েক বছর আগে থেকে। এশিয়ান পর্যটক বলতে উমরা কিংবা হজ করতে যারা আসেন, মক্কা মদিনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাদের ঘোরাফেরা। তাদের কাছে এখনও অনেকটাই অচেনা আলুলা, অথচ উমরা পালন শেষে খুব সহজেই ঘুরে যাওয়া যায় এই এলাকা থেকে। আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান, তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে।
তারা থাকা খাওয়া ও সাইট সিইং সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে। চলতে চলতে আমরা এলিফ্যান্ট রকের কাছাকাছি চলে এলাম। এখানে রাস্তার সংস্কার কাজ চলছে, তাই একেবারে ধুলায় অন্ধকার। অনেক মানুষ এসেছেন, অজস্র গাড়ি পার্ক করে রাখা হয়েছে। আমাদের গাড়িও এখানে রাখা হবে। তারপরে ওই যে দেখছেন এলিফ্যান্ট রক, সূর্যের কাছেই সূর্য দেখুন, এই সেই এলিফ্যান্ট রক। প্রবেশ করছি এলিফ্যান্ট রক এরিয়ার ভেতরে। দেখুন কি দারুণ লাগছে, কি মোহনীয় এক সৌন্দর্য। পেছনে সূর্য, সূর্যের আলোক রশ্মি দারুণ এক আভা ছড়িয়ে এলিফ্যান্ট রকের ভেতর দিয়ে এপাশে আসছে, আর অনেক পর্যটক এই ভেতরে প্রবেশ করছেন। দেখুন সূর্য কি ঝলক দিচ্ছে, সূর্যর এই ঝলক মাখা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে আলুলার এই বিস্ময়কর এলিফ্যান্ট রক। গোটা একটি পাহাড় যেন একটি হাতির রূপে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এটি সারা বিশ্বের পর্যটকদের চৌম্বকীয় টানে হির হির করে টেনে নিয়ে আসছে এর পদতলে। সেই টানেই বন্ধুরা আমিও চলে এসেছি আলুলার এই এলিফ্যান্ট রকের পাশে। লক্ষ লক্ষ বছর ধরে পানি ও বায়ুর সংস্পর্শে এসে বেলে পাথরের এই পাহাড়টি হাতির আকার ধারণ করেছে। এটির উচ্চতা 52 মিটার। এই এলিফ্যান্ট রকের উপরে আরোহণ করা নিষিদ্ধ। প্রকৃতি এতটা নিখুঁতভাবে এটি তৈরি করেছে যে দেখে মনে হবে কোনো দক্ষ শিল্পীর তৈরি বিশাল ভাস্কর্য। যদিও বহুকাল আগে এ অঞ্চলে বিশাল বিশাল পাহাড় কেটে সমাধিসৌধ বানানোর চল ছিল, তবে এই পাথরটির আকৃতি মোটেই মানুষের হাতে তৈরি নয়। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। দেখুন মনে হচ্ছে সুরের উপর, প্রকাণ্ড সুরের উপর ভর দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে হাতিটি এখানে। এই রকের এই পাশ থেকে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটির আকৃতি কেমন হতে পারে বা কেমন, কিন্তু যখনই ঘুরে যাব তখন এর দৃশ্যপট আলাদা হয়ে যাবে। দারুণ এক নান্দনিক দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠবে। আর এই পাশে যদি তাকান, এপাশে আরও এরকম অনেক রক রয়েছে, তবে সবগুলো রকের মধ্যে এটির গুরুত্ব অনেক বেশি, কারণ এটি শেপ পেয়েছে প্রকাণ্ড এক হাতির মতো। বন্ধুরা দেখুন, পড়ন্ত বিকেলের সূর্যের রোদ পড়ে এই এলিফ্যান্ট রকের রূপ যেন কয়েক গুণ বেড়ে গেছে। এটা দেখে চোখ দুটি যেন ধন্য হলো। কি সৃষ্টি, কি সৃষ্টির মহিমা, আর কি তার দৃষ্টান্ত, যেটা নিজ চোখে আমি দেখতে পেলাম। শুধু আমি একা দেখছি না, আমার সাথে সুরভি রয়েছে, সুরভিও দেখছে। সুরভি, কেমন লাগছে বলো তো এই রকটা? বেশ ভালো লাগছে। আমি তো সবসময় ভিডিওতে দেখছিলাম, এই রকের ব্যাপারে মানে জানছিলাম, তো এখানে আসার পর এখানে দেখতে পেলাম সেই ঐতিহাসিক মুহূর্ত। খুবই সুন্দর লাগলো। আর বিকেলের রোদে তো একদম এলিফ্যান্ট রক একদম ঝলমল করছে। বেশ ভালো লাগছে আমার এসে। সচরাচর সৌদিতে আসলে কেউ আলুলার এই জায়গাটা মানে আসতে চায় না, অনেক দূরে তো। শুধু দূরে নয়, এটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ, এই জন্য হয়তো বা আসে না। বাট এত সুন্দর একটা জায়গা, মানে না আসলে কেউ এভাবে বলেও বোঝানো যাবে না এর চারপাশের যে সৌন্দর্য। এই এলিফ্যান্ট রকের পাদদেশে দারুণ রেস্টুরেন্ট রয়েছে, যেটি দেখলে যে কারো ভালো লাগবে। এখানে দেখুন গর্ত করে করে, পুকুরের মতো গর্ত করে করে বসার ব্যবস্থা করা হয়েছে, সোফা বিছিয়ে দেওয়া হয়েছে। মানুষজন
এখানে বসছেন, গল্প করছেন, যে খাবার খেতে চান সেটি অর্ডার করছেন, খাচ্ছেন, আর এই এলিফ্যান্ট রক দেখছেন, চারপাশের সৌন্দর্য দেখছেন। দেখুন কত মানুষ এখানে বসে রয়েছেন। সত্যি এটি একটি দারুণ মুহূর্ত। এই সময়টা, এই বিকেলটা এখানে কাটাতে পারা মানে জীবনের একটি অন্যতম সুন্দর মুহূর্তের মধ্যেই পড়বে যে কারোর জন্য, আমার কাছে এটাই মনে হচ্ছে। যে এখানে যে বসার ব্যবস্থা করেছে এটাই একদম ইউনিক। এই জায়গার যে একটা ব্যবহার করা যায়, তারা যদি এরকম বসার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট না করতো তাহলে মানে বোঝাই যেত না যে এত সুন্দর করে একটা জায়গা পরিবেশন করা যায়। খুব এনজয় করতেছি, এর আগে আসছেন বিকালে এই সময়? বিকাল টাইমে হয়তো বা আসা হয় নাই, এর আগে একবার আসা হয়েছে সকাল টাইমে, তবে এত মানুষ দেখি নাই বা এত ভালো পরিবেশ ছিল না। হয়তো এখন সিজন, তার কারণে এর থেকে একটু ভালো পরিবেশ ভালো লাগতেছে। এই পাথর দেখলে সহজেই অনুমান করা যায় যে এটি বহুকাল ধরে জলনিমগ্ন ছিল। জলের ঘর্ষণেই আর ঢেউে ঢেউে লক্ষ বছর ধরে পাথর পেয়েছে এই রূপ। ভাবতেই অবাক লাগে, একসময় হয়তো এখানেই ছিল সমুদ্র, আর এখন জলজ্জান্ত একটি মরুভূমি। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে দারুণ এক রূপ ধারণ করে এলিফ্যান্ট রক। গোধূলি লগ্নের রক্তিম আভায় উদ্ভাসিত হয়ে ওঠে প্রাকৃতিক এই নিদর্শনটি। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তমিত গেল সূর্য। এই সময়টা দারুণভাবে এলিফ্যান্ট রকের দৃশ্য উপভোগ করলাম আমরা। সুরভিত আনন্দে যেন আত্মহারা হয়ে গেল। আমরাও রকটির পশ্চিম পাশে যেতে থাকলাম। ওপাশ থেকে সান্ধ্যকালীন দৃশ্যটাও উপভোগ্য হবে নিশ্চয়। Okay, would you like to ask me a question or should I just start? How is Alula and how is the Elephant Rock? Wonderful. So we're basically right now on the Elephant Rock where we can see the nature, the best version of the nature, where you can see that there's no human interference in the Elephant Rock and it happened naturally 100%. So guys, there are a lot of things to discover in Alula and you will see right now with our photographer. Thank you. Thank you so much. See you. এই যে ভাইরা আসছেন বাংলাদেশ থেকে, ফেনী থেকে। নাম কি ভাই আপনার? ফিরোজ। ফিরোজ ভাই, কেমন লাগছে এই এলিফ্যান্ট রক দেখে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগতেছে। প্রথম আসছেন এবার এখানে? প্রথম এখানে। আপনি ভাই? আমি ফেনী থেকে আসছি। ফেনী, নাম কি আপনার? ফরহাদ। আমি ফেনী, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। এখানে লোকেশনগুলো খুবই ট্রেডিশনাল এন্ড কালচারাল অ্যাক্টিভিটিস, মানে দেখার মতো জায়গা। সবাই এখানে এনজয় করার মতো ভিউগুলো খুবই সুন্দর। আপনি? Hello, I am from Pakistan. Pakistan. We are here to see the Lula city and we are enjoying here a lot. Thank you. রাসেল, জি ভাই, কেমন লাগছে এখানে এসে তোমার? অনেক সুন্দর ভাই, ভালো লাগছে অনেক। পৃথিবীর সব দিক থেকে এখানে লোক আছে। আর সবচেয়ে বড় এখানে যে এলিফ্যান্ট রক বা হাতির পাড় বা যেটা বলি, এটা অনেক সুন্দর। এটা আলুর ভিতরে নাম্বার 1 ধরতে বলতে পারি অনেক সময় দেখেন। তারপরে এটার পাশে আমাদের সামনে আরেকটা আছে ফার, যে একটা ফারের একটা লাভের চিহ্ন আছে, ঠিক আছে? একটা লাভের চিহ্ন চলে আমরা ওখানে যাই। ওই যে এখানে লাভ, এখানে ওটাও একটা পর্যটক স্পট, এখানে আছে। ওখানে মানুষজন দেখতে যায় নাকি? ওখানেও যায়। সুরভি আসো। ওখানে রাসেল, এখানে লাভ রক নাকি যেন আছে, আমরা দেখেছি। এটাকে কি বলে, লাভ রক? হ্যাঁ, ওইটা বলে লাভ রক। এবার এই সোজা ঠিক পাহাড়ের মাঝে একটু গোলাকার ফাঁকার মতো রয়েছে কিছুটা, এটাকে তারা লাভ রক বলছে। ওটা দেখতেও অনেক মানুষ প্রতিদিনই যান। আমরা একটু দেখে আসি। দেখুন সন্ধ্যা নামছে এই এলিফ্যান্ট রকের পাদদেশে, কিন্তু ভিড় কমছে না, ভিড় যেন ক্রমেই বাড়ছে। দেখুন এখানকার বেড়াগুলো দেখুন, এত পর্যটক বহুল একটি জায়গা, সেখানে তারা ট্রেডিশনাল তাদের যে ঐতিহ্য সেটি ধরে রেখেছেন। খেজুরের ডাল দিয়ে তারা বেড়া দিয়ে রেখেছেন। এই যে সবাই আসতেছে লাভ রক দেখার জন্য। এখন এলিফ্যান্ট রক পিছনে পড়ে গেছে।
বাংলাদেশি ভাইয়েরা সঙ্গে থাকায় এখানে কাটানো মুহূর্তগুলো আরো বেশি ভালো লাগছে। দূর থেকেই দেখতে পাচ্ছি লাভ রক। ফাঁকা অংশটি লাভ চিহ্নের মতো দেখাচ্ছে না, তবু কেন এর নাম লাভ রক তা অবশ্য আমি জানি না। পাহাড়ের উপরে উঠছি দৌড়িয়ে দৌড়িয়ে। দেখুন, এটা যে পানির নিচে ছিল এই পাহাড়গুলো, এর গায়ের যে দাগ, পানির নিচে পাথর থাকলে যেরকম হয়, এই দাগ দেখলেই বুঝতে পারবেন। আজ থেকে কত শত বছর আগে এটি পানির নিচে ডুবেছিল আমি জানি না, তবে এটি যে পানির নিচে ছিল দেখুন, পাথরের চেহারা দেখলেই বুঝবেন যে কেউ। এই যে একটি ফাঁকার মতো দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, এটা দেখার জন্যই মানুষজন মূলত এই জায়গাটিতে আসেন। মোট কথা, এখানকার যে পাহাড়ের গঠন এটি বিচিত্র, মানে ভিন্ন রকমের, স্বাভাবিক নয়। সে কারণেই এটি পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে। সন্ধ্যা ঘনিয়ে আসায় আর সামনে গেলাম না, এখান থেকে যতটুকু পারা যায় দেখে নিলাম, আর পেছন ঘুরে অদূরের এলিফ্যান্ট রকটিও দেখলাম। দারুণ লাগছে। এবার নিচের দিকে নামার পালা। আবারও যাব এলিফ্যান্ট রকের কাছে। এই পাহাড়ের পাদদেশে এসে অদ্ভুত আকৃতির এই পাথরটি দেখে বেশ লাগলো। ছোট ভাই রাসেল তো এই পাথরটির নামই দিয়ে দিল আইসক্রিম রক। সূর্যের আলো নিভে যাওয়ার পর এই অদ্ভুত আলো আঁধারি আমার মনে দাগ কাটলো। কি অপূর্ব দৃশ্য! মরুর বালি পায়ে মারিয়ে আমরা আবারও চলে এলাম এলিফ্যান্ট রকের পাদদেশে। কৃত্রিম আলোয় এবার ভিন্ন রূপে চোখের সামনে হাজির হলো এলিফ্যান্ট রক। সন্ধ্যায় যেন দর্শনার্থীদের সংখ্যা বেড়ে গেছে। এখানে সীসা বারও রয়েছে। এই দেখুন, একজন সীসা সাজিয়ে নিয়ে যাচ্ছে। এলিফ্যান্ট রক ঘিরে এখানে রাতে সময় কাটানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানকার রাতের এই রূপ না দেখলে বড্ড মিস করতাম আমি।